আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, পরীক্ষার এই পূর্ব মুহূর্তে আমি তোমাদের লেকচার টেস্ট পেপারের একদম শেষ পৃষ্ঠায় যে এক্সক্লুসিভ মডেল টেস্টটা আছে বহু নির্বাচনী অভিক্ষা নিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে, বলা হয়েছে 2 বাদে অন্যান্য মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা যেগুলো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কিছু দিয়ে ভাগ যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর বাকি সব জোড় সংখ্যা তো 2 দিয়ে বিভাজ্য, তো সে কারণে সেগুলো আর মৌলিক সংখ্যা হয় না। বাকি সব মৌলিক সংখ্যাই বিজোড় সংখ্যা হয়। তার মানে যে সবগুলো বিজোড় সংখ্যাই মৌলিক সংখ্যা তা কিন্তু না, কারণ অনেক বিজোড় সংখ্যাকেই একাধিক গুণনীয়ক দিয়ে ভাগ করা যায়। তো হচ্ছে যে বিজোড় সংখ্যা হবে সেটা নিশ্চিত, অর্থাৎ বাকি যে মৌলিক সংখ্যা আছে সেগুলো সবই বিজোড় সংখ্যা। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x বিলংস টু z such as x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটা? তো এটার প্রশ্নটা এখানে একটু লিখে নিয়েছি। এখানে যে সমীকরণটা আছে x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, এটার যদি সমাধান করি, 9টাকে এপাশে নিয়ে আসলাম, তারপর এক্স স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে আসলে প্লাস মাইনাস রুট ওভার হয়, 9 এর রুট করলে হচ্ছে 3, তো প্লাস মাইনাস 3 অর্থাৎ প্লাস 3 মাইনাস 3 দুইটা মান। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা অর্থাৎ জেড দেয়া আছে, তো পূর্ণ সংখ্যা ধনাত্মকও হয় ঋণাত্মকও হয়, এ কারণে প্লাস 3 মাইনাস 3 দুইটা মানই গ্রহণযোগ্য, অর্থাৎ মাইনাস 3 প্লাস 3। ঘ নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে এখানকার সঠিক উত্তর। তারপরে 3 নম্বর প্রশ্নে আছে যে এ সেটের উপাদান দেয়া আছে 1 2, বি সেট হচ্ছে 2 3, তারপরে সি সেট হচ্ছে 3 4 5। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত? তো এটাকে যদি আমরা একটু ইউনিয়ন করি, এ সেট বি সেট আর সি সেট যদি ইউনিয়ন করি, ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, অর্থাৎ এই সবগুলো সেটের যা কিছু উপাদান আছে সবগুলো মিলেই হচ্ছে এদের ইউনিয়ন সেট। অর্থাৎ 1 2, এখানকার এই যে 3, আর এখানে হচ্ছে 4 5, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত এগুলো হচ্ছে এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান। তো এখানে দেখা যাচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 5টা উপাদান আছে। তো তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে 5টা। 4 নম্বর প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। তারপরে এখানে 3টা অপশন দেওয়া আছে, আমরা একটু হিসাব করে দেখব যে এখানকার কোনটা কোনটা সঠিক। প্রথম যে অপশনটা আছে x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার, এটার মান দেয়া আছে হলো 21। আমরা যদি হিসাব করতে চাই, a মাইনাস বি হোল স্কোয়ার এর এমন একটা সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যেহেতু a প্লাস বি এর মান জানি আমরা, তো সেই কারণে এই সূত্রটা ব্যবহার করলাম। এটার মান হচ্ছে 5, আর এখানে তো x কেটে শুধু মাইনাস 4 হবে। 5 স্কোয়ার করলে 25, 25 থেকে 4 বিয়োগ করলে 21। তো তাহলে 1 নম্বর অপশনটা ঠিকই আছে। 2 নম্বর অপশনে যে একটা সমীকরণ ইকুয়াল টু 0 দেয়া আছে, তো সেটা ঠিক কিনা সেটা বোঝার জন্য যে মানটা উদ্দীপকে দেয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। এপাশে যদি লসাগু নেওয়া হয়, x লসাগু, ওপরে x স্কোয়ার প্লাস 1 হবে, আর এপাশে হচ্ছে 5, তারপরে আর গুণন করলে 5x, এপাশে 5xটাকে যদি বাম পাশে আনি, যেভাবে প্রশ্নে দেয়া আছে সেভাবে করে যদি সাজিয়ে লিখি, ডান পাশে হয় 0। তো এটা 2 নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ 2 নম্বর অপশনটাও সঠিক। আর 3 নম্বর অপশনে আছে হলো x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 25 আছে। আমরা যদি হিসাব করি, a কিউব প্লাস b কিউব সূত্রানুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b হয়। মান বসিয়ে দিলাম, 5 কিউব করলে 125 আর 3 5 15, 125 থেকে 15 বিয়োগ করলে 110 হয়, কিন্তু প্রশ্নে আছে 25। তো তার মানে 3 নম্বর অপশনটা সঠিক না। 5 নম্বর একটা রাশি দেওয়া আছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56, এর একটা উৎপাদক কোনটা? তো রাশিটাকে আমরা খুব সহজ একটা প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে এটা মিডল টার্ম করা যাবে। আমরা মাঝখানের প্লাস এম, এটাকে প্লাস 8m মাইনাস 7m নিয়ে যদি ভাঙি, এই দুটার গুণফল দুই পাশের পদ দুইটার গুণফলের সমান হয়, অর্থাৎ মাইনাস 56 এম স্কোয়ার হয়, আবার এই দুইটা যোগ করলে প্লাস এম এর সমান হয়। তো এটা এভাবে করে ভেঙে নিয়ে, যেমন যেভাবে আসলে ভাঙতে হয় মিডল টার্ম করার জন্য, এটা ক্যালকুলেটরের সাহায্যেও তোমরা করতে পারো। প্রথম দুইটা পদ থেকে এম কমন নিলে এম প্লাস 8 থাকবে, আর পরে দুইটা পদ থেকে মাইনাস 7 কমন নেওয়া যায়, সেক্ষেত্রেও এম প্লাস 8 থাকবে। এম প্লাস 8 এবার যদি কমন নেওয়া হয়, তাহলে এখানে এম, তারপরে এখানে মাইনাস 7 অবশিষ্ট থাকবে। তো এই যে এখানে দুইটা উৎপাদক পাওয়া যাচ্ছে, এই প্রশ্নে বলেছে যে একটা উৎপাদক কোনটা? তো একটা উৎপাদক এখানকার এই যে এম মাইনাস 7, এটা এই যে খ নম্বর অপশনে আছে, আর এম প্লাস 8 এটা কোনো অপশনে দেয়া নাই।
তো তাহলে এই একটা উৎপাদক এইটা m-7, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে 6 নম্বর প্রশ্নে log 3 টু দ্য পাওয়ার কিউব রুট 3 ইন্টু রুট 3 এর মান বের করতে বলেছে। তো এই যে এটা হচ্ছে প্রশ্ন, কিউব রুট মানে হচ্ছে 1/3 পাওয়ার, আর রুট ওভার মানে হচ্ছে হাফ পাওয়ার। এই 3 আর এই 3 গুণ অবস্থায় আছে, গুণ করলে আমরা জানি তাদের পাওয়ার যোগ হয়ে যায়, 1/3 আর 1/2 অর্থাৎ হাফ যোগ করলে লসাগু নিয়ে যদি যোগ করা হয় তাহলে এটা 5/6 হয়। লগের ভিত্তি আর্গুমেন্ট, তার উপর আবার যেটা পাওয়ার আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি 5/6, আর লগের ভিত্তি আর পাওয়ার বা আর্গুমেন্ট যদি এক হয় তো সেটার মান 1 হয়। তো এখানে ইন্টু 1 গুণ করা না করা তো একই কথা, তো তার মানে এটা আনসার হয় হচ্ছে 5/6। 7 নম্বর বলা হয়েছে যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a ইন্টু 10⁻n এর ক্ষেত্রে a এর সীমা নিচের কোনটা? বৈজ্ঞানিক রূপে এইভাবে করে লেখা হয়, প্রথমে একটা সংখ্যা থাকে, এরপরে হচ্ছে 10-এর উপর পাওয়ার দিয়ে লেখা হয়। তো এখানে প্রথমে যে সংখ্যাটা থাকে অর্থাৎ a দিয়ে যেটাকে প্রকাশ করা হয়েছে, এই এর রেঞ্জটা কেমন হয়? এর মানটা হয় হচ্ছে 1 থেকে বড় বা সমান, আর 10 থেকে ছোট, এইরকম। তো এটা আসলে একটা মুখস্থ তথ্য, এটা মনে রাখতে হবে তোমাদের। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক x হলে সংখ্যাটা কত? একক স্থানীয় অঙ্ক যদি x হয়, দশক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে 2x, কারণ প্রশ্নে বলা হয়েছে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ x এর দ্বিগুণ 2x। তো সংখ্যাটা তাহলে কি হবে? যখন একক দশক 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্ক দুইটা দেয়া আছে, তো তখন দশক স্থানীয় অঙ্ক 2x, এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা দশক স্থানীয় অঙ্ক এই জন্য 10 দিয়ে গুণ। আর একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হয়, তো 1 দিয়ে গুণ করা না করা তো একই কথা, তো সেটার করার মানে 1 গুণ করা হয়নি। এটা যদি এই যে দশক স্থানীয় অঙ্কের 10-এর সাথে গুণফলের সাথে যদি যোগ করে দেওয়া হয় তাহলেই সংখ্যাটা পাওয়া যায়। তো 10 দুগুণা 20x আর x যোগ করলে হচ্ছে 21x। 8 নম্বর প্রশ্নের উত্তর এটা। তারপরে 9 নম্বর প্রশ্নে উদ্দীপকে একটা বিন্দুর ছবি দেয়া আছে, চিত্রে এ একটা বিন্দু বলা হয়েছে। এখন 9 নম্বর প্রশ্ন হচ্ছে এ এর আছে ড্যাশ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাকি অবস্থান? তো আমরা বিন্দুর সংজ্ঞাই তো জানি যে বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নাই, শুধু অবস্থান আছে। তো তার মানে 9 নম্বর প্রশ্নের এই ঘ নম্বর অপশন এটা সঠিক। 10 নম্বর এ কে মাত্রার সত্তা, আচ্ছা এখানে একটু প্রশ্নে একটু প্রিন্টিং মিস্টেক আছে মনে হচ্ছে। এ কে কত মাত্রার সত্তা বলা হয়, কত মাত্রার বা কোন মাত্রার, এরকম একটা ওয়ার্ড এখানে মিসিং আছে। তো মাত্রা মানে হচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো হচ্ছে এক একটা মাত্রা। তো যেহেতু বিন্দুর কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই থাকে না, শুধু অবস্থান থাকে, তো এর মানে এর কোনো মাত্রা নাই, অর্থাৎ এটা শূন্য মাত্রার সত্তা, শূন্য। 11 নম্বর নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুইটা বাহু সমান, আর দুইটা বাহু সমান হলে দুইটা কোণও সমান হয়। তো আমাদের এখন দেখতে হবে যে এখানকার যে অপশনগুলো আছে সেখান থেকে কোন দুইটা কোণ নিয়ে আমরা দ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারি, অর্থাৎ দুইটা কোণ সমান থাকবে আর অন্য আরেকটা কোণ, সব মিলে যেহেতু ত্রিভুজ 180 ডিগ্রি হতে হবে। তো প্রথমের যে অপশনটা আছে 70 আর 40, এটা নিয়ে যদি আমরা হিসাব করি 70 ডিগ্রি যদি দুইটা কোণ হয়, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তো দুইটা একই মাপের কোণ থাকবে, সেই একই মাপের কোণ দুইটা যদি 70 ডিগ্রি করে হয়, 70 70 140 হবে, অন্য কোণটা 40 ডিগ্রি, 140 আর 40 180 মিলে যাচ্ছে, অর্থাৎ এটা দিয়েই সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। এইভাবে করে বাকি যে অপশনগুলো আছে সেগুলো তোমরা হিসাব করে দেখতে পারো, যে কোনো একটা কোণকে, বাকি অপশনগুলো থেকে যে কোনো একটা কোণকে দ্বিগুণ করে তার সাথে অন্য কোণটা যোগ করে যদি 180 ডিগ্রি মিলে যায় তাহলে সেটা দিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যাবে। তো বাকি অপশনগুলো দিয়ে আসলে কোনোটা দিয়ে মিলে না, শুধু এই ক নম্বর অপশনটা দিয়েই মিলে। 12 নম্বর একটা সামান্তরিক আঁকতে কতটি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান থাকে আর কোণ সমকোণ থাকে না, তো তাহলে একটা কোণ প্রয়োজন। আর হচ্ছে যেহেতু বিপরীত বাহু সমান, একজোড়া বাহু দরকার, মানে সন্নিহিত বাহু দরকার, আর তাদের অন্তর্ভুক্ত কোণটা দরকার, অর্থাৎ মোট 3টা জিনিস দরকার সামান্তরিক আঁকতে গেলে। তো এই যে 12 এর খ নম্বর অপশন 3টি, এই অপশনটা সঠিক। 13 নম্বর বলা হয়েছে যে বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ 2 সমকোণ, না এটা সঠিক না। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 1 সমকোণ হয়, এরকম একটা উপপাদ্য আছে, প্রমাণ আছে।
বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। সব, হ্যাঁ, বৃত্তে যদি সমান সমান জ্যা আঁকো তো সেটা কেন্দ্র থেকে সেগুলোর দূরত্ব সমানই হয়। এটাও একটা উপপাদ্য আছে, এটাও মানে প্রমাণ পড়েছো হয়তো তোমরা। তারপর বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। ব্যাস মানে কেন্দ্রের ভিতর দিয়ে যেই জ্যাটা যায় সেটাই হচ্ছে ব্যাস, তো সেটাই সবচেয়ে বড় জ্যা হয়, ওর থেকে বড় আর জ্যা আঁকা সম্ভব না একটা বৃত্তের মধ্যে। তার মানে 13 নম্বরের 1, 2, 3, দুঃখিত, 1 নম্বর অপশনটা তো সঠিক না, ওটা 2 সমকোণ বলেছে, ওটা তো 1 সমকোণ হবে। তো 13 নম্বরে হচ্ছে 2 আর 3 এই দুটো অপশন সঠিক। তারপর 14 নম্বর প্রশ্নে আছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? একটার ব্যাসার্ধ দেয়া আছে 4 সেন্টিমিটার আর অন্যটা আবার ব্যাস দেয়া আছে, একটু খেয়াল করবে এটা আবার ব্যাসার্ধ ভেবে নিলে সমস্যা। তো 6 সেন্টিমিটার যদি ব্যাস হয় তো এটার ব্যাসার্ধ হবে হচ্ছে 3 সেন্টিমিটার। অন্তঃস্পর্শ করলে এদের ব্যাসার্ধ বিয়োগ করলেই কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাওয়া যায়, আর বহিঃস্পর্শ করলে যোগ করতে হয়। তো 4 আর 3 বিয়োগ করলে 1 সেন্টিমিটার হয়। একটু যদি চিত্র দিয়ে বুঝতে চাই, বড় বৃত্তটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, মনে করো যে এই যে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। আর এই যে ছোট বৃত্তটা অন্তঃস্পর্শ করেছে, অর্থাৎ একটা বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এখান থেকে এই যে এই বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, এখানে এটা এই স্পর্শ বিন্দু পর্যন্ত যদি দেখাই তাহলে বুঝতে সুবিধা হয়। এখান থেকে এই পর্যন্ত 4 আর এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে 3, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের পার্থক্য হচ্ছে এতটুকু। এই 4 থেকে 3 মাইনাস করলে এই যে এতটুকু। আর যদি বহিঃস্পর্শ করে তাহলে এই কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটার ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধ দুইটা যোগ করতে হয়। 15 নম্বর, সেক থিটা ইকুয়াল টু a বাই b হলে কট থিটা এর মান কত? সেক থিটা ইকুয়াল টু a বাই b, এরকম যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি দেয়া থাকে আর অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত যদি বের করতে হয় তো সেটা আমরা একটা ত্রিভুজের সাহায্য নিয়ে হিসাব করতে পারি সহজেই। সেক থিটা ইকুয়াল টু a বাই b, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি থিটা ধরে নিই, এই কোণের সাপেক্ষে সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, কসের অপোজিট, অতিভুজ বাই ভূমি। অর্থাৎ এই যে এখানে a বাই b দেয়া আছে, তাহলে অতিভুজ হচ্ছে a আর ভূমি হলো b। তাহলে এটা লম্ব কত হবে সেটা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা হিসাব করে ফেলতে পারি। এখানে হিসাবটা করে দেখাইনি, এটা তো পিথাগোরাসের সূত্র খুবই কমন একটা বিষয়, তো সেটা সবারই পারার কথা। তো যদি সেটা হিসাব করা হয় তাহলে রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়, অর্থাৎ লম্ব এটা। তো আমাদের কট থিটা এর মান বের করতে বলেছে। কট থিটা হচ্ছে ট্যান এর অপোজিট, ট্যান মানে লম্ব বাই ভূমি, কট তাহলে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ b বাই রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই হচ্ছে কট থিটা এর মান। তারপরে 16 নম্বর প্রশ্ন আছে যে tan a ইকুয়াল টু 4/3 হলে sec a এর মান কত? তো সেটাও ওই একই টাইপেরই একটা প্রশ্ন। tan a, এখানে যে a কোণের সাপেক্ষে যেহেতু tan এর অনুপাত দেয়া আছে, এখানে a কোণ, এই কোণটাকে a ধরা হয়েছে, বাকি b c ইচ্ছা মতো দিতে পারি বা অন্য কোনো নাম দিলে তাতেও সমস্যা নাই। এখন tan a, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো তাহলে এই বাহুটা 4 আর এটা হচ্ছে 3। সেই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র দিয়ে যদি আমরা এটার অতিভুজ বের করি তো সেটা 5 হবে। আর এখান থেকে সেক এর মান বের করতে বলেছে। সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, কসের বিপরীত। তো অতিভুজ তো 5 আর ভূমি হলো 3, তার মানে সেক এ এর মান হচ্ছে 5/3। তারপর 17 নম্বর প্রশ্ন আছে যে একটা মিনারের উচ্চতা 60√3 মিটার এবং এর ছায়ার দৈর্ঘ্য 60 মিটার হলে অবনতি কোণ কত ডিগ্রি? অবনতি কোণ দিয়ে তো আমরা হিসাব করতে পারি না, আমরা উন্নতি কোণ নিয়ে হিসাব করতে পারি। তবে উন্নতি কোণ আর অবনতি কোণ সমানই হয়, তো উন্নতি কোণ বের করলেই সেটাই অবনতি কোণের মান হবে। অবনতি কোণ হচ্ছে যে এইখানকার এই কোণটা, এটা যদি একটা মিনার হয়, এটার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এটা, মিনারের দৈর্ঘ্য প্রশ্নে বলেছে 60√3 আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, তাহলে মিনারের শীর্ষের উন্নতি কোণ এটা, আর এটা হচ্ছে এখানে এই অবনতি কোণ। উন্নতি কোণ আর অবনতি কোণ পরস্পর একান্তর কোণ হয়, যার কারণে তারা পরস্পর সমান। তো আমরা এটাকে থিটা ধরে নিছি, এই থিটাটা বের করতে পারলে সেটাই হবে হচ্ছে অবনতি কোণ। এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, তো সেটা ট্যানের অনুপাত নিয়ে হিসাব করা যায়। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, 60 কেটে দিলে √3 হয়। √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এটা উন্নতি কোণ, তাহলে অবনতি কোণও 60 ডিগ্রিই হবে। পরবর্তী প্রশ্ন 18, একটা দ্রব্য 25/2% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত? তো যেহেতু এখানে শতকরা হিসাব দেওয়া আছে, আমরা ক্রয় মূল্য 100 টাকা যদি ধরে নেই
বিক্রয় মূল্য হবে হচ্ছে, যেহেতু 25/2% ক্ষতির কথা বলা হয়েছে, 100 থেকে 25/2 মাইনাস করলে বিক্রয় মূল্যটা পাবো। 100 থেকে 25/2 লসাগু নিয়ে যদি বিয়োগ করি তাহলে 175/2 টাকা হয়। এখন প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। যেহেতু বিক্রয় মূল্য আগে বলেছে, বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য হবে হচ্ছে বিক্রয় মূল্যটা আগে, ক্রয় মূল্যটা পরে। একটু এইটা খেয়াল রাখতে হবে যে ক্রয় মূল্য যদি এখানে আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আনসার হবে না। তো এটা অনুপাত ভগ্নাংশ থাকলে সেটাকে পূর্ণ সংখ্যা আনার জন্য এই যে হর দিয়ে গুণ করতে পারি। 2 দিয়ে গুণ করলে এখানে 2 কাটা যাবে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 200। তারপর এই দুইটা অনুপাতের দুইটা রাশিকেই 25 দিয়ে ভাগ করে ছোট করা যায়। 25 দিয়ে 175কে ভাগ করলে 7, 200কে ভাগ করলে 8, অর্থাৎ বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 7:8। 19 নম্বর, দুইটা সংখ্যার অনুপাত 7:5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটার অন্তরফল কত? অন্তরফল মানে হচ্ছে বিয়োগফল। তো দুইটা সংখ্যার অনুপাত যদি 7:5 হয়, একটা সংখ্যা যদি 7x আমরা ধরে নিই, অর্থাৎ x দিয়ে গুণ করলাম, তাহলে অন্য অনুপাতের রাশি অন্য রাশিটাকেও x দিয়ে গুণ করলে অন্য সংখ্যাটা পাওয়া যাবে, অর্থাৎ 5x। সংখ্যা দ্বয় হচ্ছে 7x আর 5x। এখন এই সংখ্যা দুইটা গসাগু x হয়, কারণ এদের মধ্যে x ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নাই। তো সর্বোচ্চ সাধারণ উৎপাদক হচ্ছে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো x। তো সেটাই গসাগু। গসাগুর মান প্রশ্নে দেওয়া আছে হলো 4, তাহলে x এর মান 4। আমাদের প্রশ্ন হচ্ছে এই সংখ্যা দুইটার অন্তরফল অর্থাৎ বিয়োগফল বের করতে হবে। 7x থেকে 5x মাইনাস করলে 2x হয়। x এর মান যেহেতু 4, 2 আর 4 গুণ করলে হয় 8। তো 19 নম্বর প্রশ্নের উত্তর তাহলে পেলাম হচ্ছে 8। 20 নম্বর বলেছে যে দুইটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণ জোটের বৈশিষ্ট্য নিয়ে এখানে 3টা অপশন দেয়া আছে, কোনটা কোনটা সঠিক সেটা আমাদের হিসাব করতে হবে। সমীকরণ দুইটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ। প্রথমে x আর এখানকার x এর অনুপাতের সহগের অনুপাত হচ্ছে, এখানে x এর সহগ কিছুই নাই মানে 1/2। তারপর এখানে y এর সহগ -2/-4 হয়, কাটাকাটি করলে ওই 1/2ই হবে, অর্থাৎ x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান। ধ্রুবপদ 5/10, তো সেটাও কাটাকাটি করে 1/2 হয়, অর্থাৎ সবই সমান। এখানে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত সমান। তো সেই ক্ষেত্রে সমীকরণ জোট সমঞ্জস হয়, পরস্পর নির্ভরশীল হয় এবং এদের অসংখ্য সমাধান থাকে, অর্থাৎ এখানকার 1, 2, 3 তিনটা অপশনই সঠিক। 21 নম্বর প্রশ্নে আছে 3 + 5 + 7 + 9 .. এরকম একটা ধারা দেয়া আছে। এই ধারাটার 62তম পদ কত? তো ধারাটার প্রথম পদ হচ্ছে 3, a = 3। সাধারণ অন্তর 5 থেকে 3 অথবা 7 থেকে 5 অথবা 9 থেকে 7 মাইনাস করলে 2 হয়, অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে 2। বের করতে হবে 62তম পদ। সূত্রানুসারে a + n-1 × d। a হচ্ছে 3, 62তম পদ অর্থাৎ n এর মান হচ্ছে 62 আর d হলো 2। মান বসিয়ে যদি হিসাব করি, 62 থেকে 1 মাইনাস করলে 61, তার সাথে 2 গুণ করলে 122, আর সবশেষে 3 যদি যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে 125। এরপরে 22 নম্বর প্রশ্নে আরও একটা ধারা দেয়া আছে, 4 + 8 + 16 .. এই ধারাটার সাধারণ অনুপাত কত? তার মানে এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার পরবর্তী একটা পদকে আগের পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যায়। 8কে 4 দিয়ে অথবা 16কে 8 দিয়ে যদি ভাগ করি তো সেই ক্ষেত্রে ভাগফল হয় হচ্ছে 2, অর্থাৎ ধারাটার সাধারণ অনুপাত হচ্ছে 2। 23-24 নম্বর প্রশ্নের জন্য একটা চিত্র দেয়া আছে। এই যে এই চিত্রটা এখানে নিয়েছি এখানে। তো এই চিত্রে এখানে দেখা যাচ্ছে যে এই x ডিগ্রি, এই কোণটা হচ্ছে x ডিগ্রি, অর্থাৎ এই যে এটা হচ্ছে এই সম্পূর্ণ কোণটার সমদ্বিখণ্ডক। এখন আচ্ছা, এখানে আরো তথ্য দেয়া আছে যে AB > AC। AB বাহুটা বড়, AC বাহুটা ছোট, আর এই যে AP আর এখানকার CQ এই দুটা হচ্ছে পরস্পর সমান্তরাল। এখন 23 নম্বর প্রশ্নে এখানে 4টা অপশন দেয়া আছে, এখানকার কোনটা সঠিক? ক নম্বর অপশনটা সঠিক। এখানে ক নম্বর অপশনে AC = AB = PC = PB দেয়া আছে। তো এটাই সঠিক উত্তর। কারণ হচ্ছে কি যে AC = AB মানে হচ্ছে যে এই ত্রিভুজটার এই দুই বাহুর অনুপাত। তো যেহেতু এই কোণ আর এই কোণ সমান দেয়া আছে প্রশ্নে, তো তাহলে এই কোণ দুইটা যে মানে এই সমদ্বিখণ্ডক যে এই তৃতীয় বাহুটাকে যে অনুপাতে বিভক্ত করেছে সেই অনুপাতটা এই দুইটা বাহুর অনুপাতের সমান হবে, অর্থাৎ CP বা PC = BP বা PB। এই যে এই অনুপাত আর এই দুই বাহুর অনুপাত পরস্পর সমান হবে। তো ক নম্বর অপশন এটাই সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্নে 3টা আবার অপশন দেওয়া আছে। প্রথম অপশনে বলেছে যে ACQ কোণ = কোণ CAP।
এ সি কিউ এই কোণ, আর হচ্ছে সিএপি এই কোণ। এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ এরা একান্তর কোণ। এই যে এই দুইটা তো সমান্তরাল, প্রশ্নে দেয়া আছে, তো সমান্তরাল হলে একান্তর কোণ সমান হবে, অর্থাৎ 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বর অপশনে কোণ বিএপি আর কোণ একিউসি। বিএপি হচ্ছে যে এই এক্স কোণটা, আর একিউসি হচ্ছে এই কোণটা। তো এই দুটা সমান্তরাল রেখা, এটাকে যদি আমরা ছেদক বিবেচনা করি তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ হয়, তো অনুরূপ কোণও সমান হয়, তার মানে 2 নম্বর অপশনটাও সঠিক। আর 3 নম্বর অপশনে বলেছে যে ত্রিভুজ ক্ষেত্র এবিপি আর ত্রিভুজ ক্ষেত্র এসিপি সমান, অর্থাৎ এদের ক্ষেত্রফল সমান। এবিপি হচ্ছে এই যে এই ত্রিভুজটা, আর এটা হচ্ছে এসিপি। এখানকার দুইটা ত্রিভুজের কোণ সমান আছে, এই বাহুটা সাধারণ বাহু, কিন্তু এই দুইটা বাহু তো সমান না, এটা বড় আর এটা ছোট, তো তাহলে এদের ক্ষেত্রফল সমান হওয়া সম্ভব না, অর্থাৎ 3 নম্বর অপশনটা ভুল। 25 নম্বর, কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? বর্গের একটা বাহু যদি আমরা এ ধরে নিই তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, আর ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্রানুসারে √2a, আর এই কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হবে হচ্ছে, এটার যদি স্কোয়ার করি 2a স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে কত গুণ, অর্থাৎ a স্কোয়ার এটা 2a স্কোয়ারের কত গুণ। তো সেটা হিসাব করতে গেলে a স্কোয়ারটাকে ওপরে আর 2a স্কোয়ার নিচে দিয়ে যদি মানে অনুপাত বা ভগ্নাংশ তৈরি করি, a স্কোয়ার কাটা যাবে, 1/2 হবে। 1/2 মানে হচ্ছে অর্ধেক, অর্থাৎ অর্ধেক গুণ। 26 নম্বর, ত্রিভুজ পি কিউ আর এ কিউ কোণ 90 ডিগ্রি, পি কোণ 30 ডিগ্রি হলে নিচের কোণ সম্পর্কটা সঠিক। পি কিউ আর একটা ত্রিভুজের কথা বলা হয়েছে যার কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, আর পি কোণ 30 ডিগ্রি। তো পি কোণ এখানে দিলে একটু বুঝতে সুবিধা হতো, তো খুব একটা অসুবিধারও বিষয় না এটা, এরকমও কখনো কখনো আমাদের প্রয়োজন হয়। তো এই কোণ যদি 30 ডিগ্রি হয়, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা লম্ব, অতিভুজ হচ্ছে পি আর। তো এখানে যে কয়টা অপশন দেওয়া আছে সবগুলোই পি আর হচ্ছে কিউ আর এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে। পি আর অর্থাৎ অতিভুজ, আর হলো কিউ আর মানে এই কোণের সাপেক্ষে লম্ব। লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজের মধ্যে আমরা জানি যে সাইনের সম্পর্ক, কোণ যেহেতু 30 ডিগ্রি, তো এখানে সাইন 30 ডিগ্রি নিয়ে অনুপাত মানে হিসাব করলাম আমরা, সাইন 30 ইকুয়াল টু কিউ আর বাই পি আর, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সাইন 30 মান হচ্ছে 1/2, তারপর যদি এটা আর গুণন করা হয়, পি আর ইজ ইকুয়াল টু 2 কিউ আর, এরকম একটা সম্পর্ক পাওয়া যায়। তো পি আর ইকুয়াল টু 2 কিউ আর, এটা গ নম্বর অপশনে আছে, অর্থাৎ 26-এর গ নম্বর অপশনটা সঠিক। 27 নম্বর, গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটা প্রয়োজন? তো শ্রেণীর সংখ্যা প্রথম অপশনটা আছে, শ্রেণীর সংখ্যা বের করতে গেলে তো পরিসর লাগবে আগে, আবার শ্রেণী ব্যবধান সেটা হচ্ছে যে আমাদের মানে পরিসর, তারপরে উপাত্ত আছে কতগুলো, সেই সমস্ত বিষয় বিবেচনা করে তারপর, অর্থাৎ পরিসরটা আগে প্রয়োজন। গণসংখ্যা নির্ণয় করতে গেলে তো প্রথমে পরিসর ব্যবহার করে তারপর ওই মানে সারণী তৈরি করতে হবে, তারপরে তো গণসংখ্যা বোঝা যাবে। তো তার মানে পরিসরটাই সবচেয়ে প্রথমে দরকার আমাদের। 27 নম্বর প্রশ্নের উত্তর তাহলে গ নম্বরটা। 28 নম্বর, কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ত্রিভুজের যখন দুইটা বাহু এবং সেই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তখন ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। এ বি মানে হচ্ছে বাহু দুইটার দৈর্ঘ্য, আর এখানে যে থিটা হচ্ছে এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ। তো বাহু দুইটা দেয়া আছে হলো 7 আর 12, আর থিটা এর মান দেয়া আছে 30 ডিগ্রি। সাইন 30 মান হচ্ছে হাফ, সামনে একটা হাফ আছে অর্থাৎ নিচে 4 এর সাথে উপরের 12 কাটলে 3 হবে, 3 সাথে 21 বর্গ সেন্টিমিটার। 29, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজ এক বাহু যদি 6 সেন্টিমিটার হয়, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি √3/4 a স্কোয়ার। এ যেহেতু 6 তাহলে 6 স্কোয়ার, 6 স্কোয়ার করলে হয় 36, তার সাথে 4 কাটলে 4 নং 36, 9√3 9√3 হচ্ছে আনসার। 30 নম্বর, নিচের কোনটা বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলক মানে যেটাকে শুধুমাত্র পূর্ণ সংখ্যায় লিখতে হয়। তো এখানে এরকম ঘ নম্বর অপশনটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, কারণ বাকি যে অপশনগুলো আছে বয়স, উচ্চতা, ওজন, এগুলো সবগুলোই পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সব ধরনেরই হতে পারে, কিন্তু জনসংখ্যাই শুধু পূর্ণ সংখ্যায় লিখতে হয়, জনসংখ্যা তো আর ভগ্নাংশ হওয়া সম্ভব না। তো তাহলে 30-এর আনসারটা হচ্ছে ঘ।
শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।